নিজের জীবনে তো দুঃখ কষ্টের শেষ নেই, তার উপরে যদি এই রকম কোনো জিনিস দেখতে পাই বা জানতে পারি তাহলে সত্যিই কষ্ট হয়। তো কিছু করার নেই, এটা নিয়ে আমাকে কন্টেন্ট করতেই হবে, নতুবা তোমাদেরকে জানাতে পারবো না বিষয়টা। তো তার জন্য আমাকে ভিডিও করতেই হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ চোখের সামনে দেখছি যে স্বামী এতদিন পরে, এতদিন ভুগে, এতদিন অসুস্থ অবস্থায় ছিল হসপিটালে। তারপরে সে বাড়িতে আসতে না আসতেই তার ওয়াইফের এত বড় একটা শরীর খারাপ আমাদের সামনে আসবে সেটা ভাবতে পারিনি। দেখো, মানুষ আমরা আর কি একে অপরকে নিয়ে কাটাছেড়া করি, একে অপরকে নিয়ে বলি, সব ঠিক আছে, কিন্তু চোখের সামনে যখন দেখি না যে একটা সুস্থ মানুষ এভাবে হঠাৎ করে এত গভীর একটা রোগে আক্রান্ত হয়ে যায়, একটা জটিল, গভীর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জটিল জটিল একটা রোগে আক্রান্ত হয়ে যায়, যেখান থেকে তাকে ফেরানো যাবে কিনা, মানে সেই রোগের হাত থেকে তাকে উদ্ধার করা যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ জাগে, তখন সত্যি বলছি কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আর মনের গভীর থেকেই কষ্টটা হয়, আর সেই কষ্টের থেকেই এই গানটা আমি করতে চাই, ডেডিকেট করতে চাই। এ কি হলো, কেন হলো, কি যে হলো জানি না। এই হঠাৎ করে এটা কেন হলো সেটাই বুঝতে পারলাম না। কারণ একটা মানুষ যে কিনা তার হাজবেন্ডকে সুস্থ করে নিয়ে বাড়িতে চলে আসলো, আর সে এইভাবে এরকমটা হয়ে গেল, সত্যি একটা শকের মধ্যে আছি, আমি শকের মধ্যে আছি। তো গতকালকেই ছিল তার জন্মদিন। হ্যাঁ, আমি কার কথা বলছি আমি তোমরা ঠিকই ধরতে পেরেছো, আমি জাস্ট দিদির কথা বলছি। জাস্ট দিদি একটা গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েছে হঠাৎ করে। সেটা সে নিজেও বুঝতে পারেনি যে সে এরকম একটা গভীর রোগে আক্রান্ত হয়ে পড়বে, এবং মানে কি বলবো, একেবারেই হঠাৎ করেই বিষয়টা ঘটেছে। মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই না? আজকে আমি নিঃশ্বাস নিচ্ছি, পর মুহূর্তে আমার নিঃশ্বাসটা চলবে কিনা সেটারই কি, হ্যাঁ, ভাবলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, বাট এটাই সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে একটা মানুষের এরকম জটিল রোগে, তাও মস্তিষ্কজনিত রোগ, হ্যাঁ অবশ্যই নিউরো প্রবলেম হয়ে দেখা দিয়েছে আমাদের সবার প্রিয় জাস্ট দিদির। হ্যাঁ, প্রিয় বলবোই, কারণ তাকে নিয়ে কথা বলতেই হয়, তাহলে প্রিয় মানুষ ছাড়া তো আমরা কাউকে নিয়ে কথা বলি না, তাই না? বললাম না, এই সমর ক্ষেত্রে, এই ওয়াইটির সমর ক্ষেত্রে আমরা সবাই সবাইকে নিয়ে বলি, কিন্তু কারোর অতিরিক্ত ক্ষতি বা কোনো রকম কোনো ক্ষতি, অতিরিক্ত কেন বলবো, কোনো রকম কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারি না। তো সেখানে আজকে আমাদের জাস দিদি এমন একটা গুরুতর রোগে আক্রান্ত হয়েছে যেটাকে নিয়ে আমি তোমাদেরকে বলবো, এবং তোমরা রীতিমতন চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, ঠিক আছে? তো তার আগে মানে আমাদের জাস্ট দিদি যেই রোগে আক্রান্ত হয়েছে সেটাকে নিয়ে আমি একটা গান দিয়ে এলাবোরেট করি। मलमल की बातों में तू, मलमल की रातों में तू, ख्वाबों की बातों में आ, बाहों में आजा जरा जानिया, चुप चुप के धड़कनों की सुन ले सदाए, आजा बाहों में रह ले आजा जानिया, अब तो इन बातों में रखा क्या है, जब हर पल तेरी आंखें कहती है सो कहानियां, शराबन बाउंस बेबी बाउंस, महकी महकी हवाएं, बहकी बहकी जाए ये जवानियां, शराबन बाउंस बेबी बाउंस, महकी महकी हवाएं, बहकी बहकी जाए ये जवानियां, बाउंस बाउंस। এই 3 মিনিট ধরে তোমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা চলছিল, তোমাদের কপাল কুঁচকে আসছিল, কি ব্যাপার, কি রোগ হয়েছে, কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট তো জাস্ট দিদি দেয়নি, তাহলে সুতপা কেন এরকম সিরিয়াস হয়ে কথা বলছিল এতক্ষণ ধরে, তাই না? আমি জানি কি করব, আমি রীতিমতন শকে চলে গেছিলাম, আমি রীতিমতন কোমায় যেতে যেতে নিজেকে নিজের ঠ্যাং নিজে টেনে ধরে আবার জমিতে ফিরিয়ে এনেছি, যে না, কোমায় গেলে চলবে না, এই অতি গুরুত্বপূর্ণ যে রোগে আমাদের জাস্ট দিদি যে আক্রান্ত হয়েছে সেটা তোমাদেরকে জানাতেই হবে। আমার এই চশমার এখানটায় কিছু একটা ঝাপসা ঝাপসা লাগছে, আমি ক্লিন করে নিই, নতুবা আমাকে এটা ডিস্ট্র্যাক্ট করছে। ওরে বাবা গো, ওরে বাবা গো, আমাকে জাস্ট দিদির এত বড় একটা রোগ হয়েছে গো, আমি স্বপ্নেও ভাবতে পারি নাই আমাকে জাস্ট দিদির এরকম একটা রোগ কাবু করে নিতে পারবে। বাবা, আমাদের জাস্ট দিদির স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, আমাদের জাস্ট দিদি কিচ্ছু মনে নাই,
এতদিন কি কি কইরা আইছে কিচ্ছু মনে নাই। আমাগো জাজ দিদি এত জটিল রোগে আক্রান্ত হইবে আমি ভাবতেও পারি নাই যে এখান থেকে স্বয়ং ভগবানও তাকে আর উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, এই কারণেই আমি অতিরিক্ত চিন্তাগ্রস্ত, গাজনি হয়ে গেছে আমাদের জাজ দিদি, গাজনি হয়ে গেছে। কালকে লাইভই করছে, জন্মদিন পারপাস 3 ঘন্টার একটা লাইভ করছে, আবার তার 2 ঘন্টা পরেই আবার একখানা লাইভ করছে। মা গো মা, গড সেভ হার। সত্যি বলছি, ভগবান অসীম ক্ষমতার অধিকারিণী করেছে আমাদের এই জাস্ট দিদিকে। হ্যাঁ, পল ভর মে শোলা, পল ভর মে পানি হো জাতি হ্যাঁ আমার জাস্ট দিদি। তো 3 ঘন্টা জন্মদিন স্পেশাল লাইভ করার পরে আবারও লাইভে এসছে, মানে তার লাইফে লাইভ ছাড়া আর কিচ্ছু নেই এখন আর, বুঝতে পেরেছো? তার লাইফে লাইভ ছাড়া আর কিচ্ছু নেই। সে শুধু লাইভ করে, না সংসারের কোনো কাজকর্ম করে, না সংসারে উপস্থিত প্রাণীগুলির সাথে সময় কাটায়, কিচ্ছু করে না, শুধুমাত্র অন্যের দোষ ধরে আর নিজের দোষ ঢাকে, শুধুমাত্র অন্যের দোষ ধরে আর নিজের দোষ ঢাকে। এইগুলো তো তাও মানা যায়, কিন্তু গতকালকে সেকেন্ড লাইভে আমাদের জাস্ট দিদি যা বলছে, হায় রে ঠাকুর, ঠাকুর কইতাছে হায় 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 হায়, তুই এত বড় মিথ্যা কথা, জ্যান্ত জলের মতন, জলের মধ্যে কই মাছ লাফানোর মতন মিথ্যা কথা কইতে আছোস। কই মাছের কথা ফট করে মনে পড়তেই মনে হলো যে তেল কই রান্নার কম্পিটিশন চলছে। আচ্ছা, এইবার তোমরা বলতে পারো সুতপা কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো, পরিষ্কার করে বলবো। কালকে জাস্ট দিদি যে সেকেন্ড লাইভটা করেছে, সেখানে জাস্ট দিদি কি বলেছে তোমরা জানো? হয়তো তোমরা শুনেছো, কিন্তু আমার মতন এইভাবে কি ভেবে দেখেছো কোনোদিনও? আমি তোমাদেরকে বলছি, ঠিক যেভাবে বলছি ঠিক সেভাবে ভেবে দেখো তো। আমাদের জাস্ট দিদি ঢলানি মাসির প্রচুর প্রশংসা করছিল কয়েকদিন ধরে। হ্যাঁ, ঢলানি মাসি খুব ভালো ভিডিও করে, খুব যুক্তিসঙ্গত কথা বলে। হ্যাঁ, হতেই পারে। তো সেই ঢলানি মাসি নাকি বারবার একই কথা বলছে যে এই জাস্ট দিদির পরকীয়াকে সে সাপোর্ট করে না, ঠিক আছে? যেহেতু ওই জাস্ট দিদির তলা চাটছে এখন, তো সেই কারণের জন্য লোকে হয়তো বলবে যে কি গো ঢলানি, তুমি জাস্ট দিদি পরকীয়া করে সেইগুলো জেনেও জাস্ট দিদিকে কি করে সমর্থন করো, বুঝতে পেরেছো তো? তাই এইবার আগে ভাগে জাস্ট দিদি, এই জাস্ট দিদি বলছি, ঢলানি প্রত্যেক দিন ওই মন্ত্র পড়ার মতন, জপের মালা জপার মতন ওই একটা কথাই মনে হয় বলে যে জাস্ট দিদির পরকীয়াকে সে সমর্থন করে না, অথচ নিজে ঢলাতে খুব ভালোবাসে। জাস্ট দিদি ওই ঢলানি খুব ঢলায়, তুমি জানো না, তুমি তো দেখোনি। আমার জন্মদিনে ওই দক্ষিণেশ্বরে মিটাপে তো তুমি আসোনি, আসলে বুঝতে পারতে যে কি চরম লেভেলের ঢলানি। উড়ে বাবা, সব ওখানে উপস্থিত সব কটা মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল যে এ কোন লেভেলের ঢলানি, যে এরকম ঢুলতে ঢুলতে চলে গেছে। সত্যি বলছি, এত মানে মারাত্মক লেভেলের ঢলানি। তা সে নাকি সব সময় বলে, প্রত্যেকটা ভিডিওতে নাকি বলে যে জাজ দিদির পরকীয়াকে সে সাপোর্ট করে না। এইবার হঠাৎ করে জাজ দিদি এই কয়দিন ধরে এই ঢলানি মাসির এত প্রশংসা করছিল, এইবার খালি যখন ঢলানি মাসি বলছে যে জাজ দিদির পরকীয়াকে সে সাপোর্ট করে না, জাজ দিদি তার পরিবর্তে কি কইছে জানো? কইছে কি, কে বলছে আমি পরকীয়া করছি? হা কপাল, ও ঠাকুর, ও ঠাকুর, এটা কি কথা কইল জাস্ট দিদি, এটা কি কথা কইল? জাস্ট দিদি কয় কি, কে বলেছে আমি পরকীয়া করেছি? কেউ দেখেছে? কেউ কোথায় আমার সঙ্গে কাউকে দেখেছে? কেউ আমার সঙ্গে আমার ঘরে কারোর ছায়া দেখেছে? হ্যাঁ, নাকি আমি বলেছি কোনোদিনও যে আমি পরকীয়া করি? ও ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার জাজ দিদিরে ঠিক করে দাও। জাজ দিদি চিরতরে গজনি হয়ে যাবে না তো? জাজ দিদির মেমোরি লস, পুরা লস। হ্যাঁ, এই জাস্ট দিদি কয় জাস্ট দিদি নাকি পরকীয়া করে নাই। ও জাস্ট দিদি, বলি কি, ওই যে তোমার নয়নতারা,
কি দেখা তোমাকে এসি গিফট করছে, কি দেখা তোমাকে আলাদা ঘরে আলাদা খাট দিছে আলাদা থাকার জন্য, স্বামীর সাথে থেকে পুরো বিচ্ছেদ করে রেখে দিছে কিসের জন্য? হ্যাঁ, তোমার ভাই হয়? এক কাজ করবা তাহলে, এই যে আসছে রাখি বন্ধন উৎসবে, তুমি তোমার নয়নতারাকে ভাই বলে ভাইফোঁটা দেবা, রাখি পরাবা। ভাইফোঁটা তো পরে, পুজোর পরে, মানে কালী পুজোর পরেই আসছে, তার আগে রাখি বন্ধন উৎসব আসছে, রাখি পরাবা। রাখি পরাবা মাস্ট। তুমি যদি পরকিয়া না করে থাকো, তুমি কেন বলেছিলে আমার ঘরে একটা, আমার বাইরে একটা, আমার বিশাল দম? বাবা, তুমি কেন বলেছিলা যে তুমি পরকিয়া করো, তোমার ক্ষমতা আছে ঘরে একটা রাখার, বাইরে একটা রাখার? তুমি কেন বলো? ওই নামটা তোরা নিস না, আমার কেমন একটা হয়, আমার গায়ের মধ্যে কাটা দিয়ে যায়। কেন কেন তোমার কাজল নামটা শুনলে গায়ের মধ্যে শিহরণ কেন জেগে ওঠে? কেন জেগে ওঠে? তুমি যদি পরকিয়া নাই করে থাকো, হ্যাঁ, তুমি কেন, তোমাকে কারোর সঙ্গে দেখা যায়নি? ও বাবা গো, তোমাকে কি নজরুল মেট্রো স্টেশনে চুপি চুপি টিকিট দাও, পাশাপাশি এসো না, তুমি ওই এক্সিলেটারে আমি এই এক্সিলেটারে, দুজনে কেউ যেন দেখে না, বাট দেখে ফেলাইছে, টিকিট আদান প্রদান দেখে ফেলাইছে, সেটা আমাদের সামনে ভিডিও আকারে চলে এসেছে। তুমি লুকাও, তুমি কিরকম বলো তো? তুমি নিজের কাপড় তুলে তুমি তোমার মুখ ঢাকো, মানে পেছন সামনে, মানে জয় বাংলা দেখা যাচ্ছে, হ্যাঁ জয় বাংলা সব দেখে মানুষ দেখে ফেলেছে, তারপরে তুমি বলছো না না আমি কাউকে দেখিনি, কেউ আমাকেও দেখেনি, তাই না? হাস্যকর, জাস্ট দিদি হাস্যকর। দিনের পর দিন কার সঙ্গে শোয়াতে আমাকে তুমি বাদ রেখেছো? তুমি দেখেছো কাউকে দেখেছো আমার সাথে কারো ছায়া? বা আমি কোনো সময় বলেছি? সেই সময় তুমি বুক বাজিয়ে বাজিয়ে বলেছো ফোকলার সাথে শোয়ালে, রাহুলের সাথে শোয়ালে, তারপরে কারোর সাথে শোয়ানো বাকি রাখোনি। ও বাবা, আবার জাস্ট দিদি আবার বলে কি, আমি যদি পরকিয়া করতাম তাহলে আমি পরকিয়াকে সাপোর্ট করতাম। তোমার এই কথা শোনার পরে আমার বাড়িতে ফেলে রেখে আসা নোড়াটার কথা মনে পড়ছিল। হ্যাঁ, শিলনোড়ার নোড়াটার কথা মনে পড়ছিল। আর শুধু মনে পড়ছিল আমার হাতে নোড়া আর তোমার মুখটা এরকম ধুপ 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 করে মেরে একেবারে পিঠে করব, সেই পিঠের চাল ভুনার মতন তোমাকে ভুনে দিই। বুঝতে পেরেছো? তুমি পরকিয়া করছো না, তোমার ওই একটাই লজিক, আমি কি গেছি ঘরে সন্তান রেখে, স্বামীকে রেখে আমি কি গেছি? না, তুমি ঘরে স্বামী সন্তান রেখে যাওনি, তুমি চলে যাওনি, তুমি ঘরে স্বামী সন্তান রেখে গিয়ে টুক করে ডুব দিয়ে তারপরে আবার চলে এসেছো। জানো, ওই পুকুরে তুমি ডুব দিতে যেতে পারবা, কিন্তু সেই পুকুরে তুমি ঘর বাঁধতে পারবা না। বুঝতে পেরেছো? কেউ তোমাকে নিয়ে আলাদা করে ঘর বাঁধবে না, সেই কারণে তুমি বারবার গিয়ে ডুব দিয়ে আবার চলে এসেছো। আর এসে এসে এই লোকটাকে এমন জ্বালান জ্বালিয়েছো যে সেই লোকটা মাতালে পরিণত হয়েছে, আর আজকে তার এই দশা। তোমার সংসারের প্রতি কোনোদিনই কোনো রকম আকর্ষণ ছিল না। তুমি সংসারী মহিলা নও, নতবা এই দুটো প্রাণীর জন্য কখনো কাজের লোক রাখে? তুমি তো গায়ে গতরে সুস্থ, তুমি তো হাতে পায়ে সুস্থ, তাহলে তোমাকে কেন রান্নাঘরে যেতে দেখি না? আর তোমরা এত ইলাহিও না যে তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাবা, তোমার ঘরে রান্নার লোক, পেছন ধোয়ানোর লোক সব থাকবে। কারণ তুমিই তো বলছো এখন তো তোমাদের হালাত ভিকমাঙ্গিদের মতন হয়ে গেছে, ভিকমাঙ্গিদের মতন হয়ে গেছে তোমাদের হালাত, তাই না? তাহলে তোমরা যে খুব বড় লোক সেটাও তুমি বলতে পারবে না। পরকিয়া করো না, কোন মুখে বললে কথাটা? তুমি পরকিয়া করতে করতে বুড়ো ঝুনো নারকেল হয়ে গেছো। তুমি পরকিয়া নিজে শুধু করো না, তুমি পরকিয়া করার জ্ঞান পর্যন্ত বিতরণ করো। ঈশানী, রিতম, এদের কথা তুমি ভুলে গেছো? তোমার নোংরা মেন্টালিটি আমরা সবাই শুনে নিয়েছি। তুমি পরকিয়া সাপোর্ট করো না, সেটা তো উপর, সেটা তুমি উপর করো না, ভেতরে তুমি নিজে খোদ পরকিয়ায় মগ্ন। বুঝতে পেরেছো? খোদ পরকিয়ায় মগ্ন এবং মদও তো যোগাও। এবং আমি তো তাও মন্দিরাকে বলেছিলাম সেই সময়, একটা লিগালভাবে ছাড়বি, তারপরে আরেকজনের কাছে লিগালভাবে যাবি।
আমি এই বুদ্ধি দিয়েছিলাম আর সেটা ঠিক বুদ্ধি দিয়েছিলাম, তারপরেও মানুষে আমাকে ছিঁড়ে খেয়েছে। আর তুমি সাধু সাজতে এসেছো, ছি 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 ছি, লজ্জা করে না? তো যাই হোক বন্ধুরা, এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর একেবারে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে করে জাস দিদির মেমোরি ফিরে আসে এবং সে নিজে কি কি বলে রেখেছে, নিজে কি কি করে রেখেছে সেটা যাতে তার স্মরণে চলে আসে। আর সবচেয়ে বড় কথা, লাইভ চলাকালীন এর ফোনে মানে জাস দিদির ফোনে ওই নয়নতারার ছবি আমি দেখে ফেলেছিলাম, তাও অর্ধনগ্ন অবস্থায় সুইমিং পুলে। বাবা কি ডাকাতের মতন মিথ্যে কথা বলে। সবাইকে কি তোমার ঘরের হাজবেন্ড পেয়েছো? তোমার হাজবেন্ড পেয়েছো যে যেরকম বুঝাবা সেরকমভাবেই বুঝবে? আমরা সবাই দেখেছি, আমরা সবাই দেখেছি, জনসমক্ষে দেখেছি চুড়ে চোরের মতন করে যাচ্ছ। লজ্জাও করে না, লজ্জাও করে না। তো যাই হোক, করেছো, স্বীকার করেছো প্রথমে, তাহলে এখন আবার অস্বীকার করছো কেন? জাতে উঠতে চাইছো? তুমি জাতে উঠতে চাইছো? নিজের কৃতকর্মটাকে লুকিয়ে কখনো জাতে ওঠা যায় না। স্বীকার করো যে তুমি পরকীয়া করেছো, আর তারপরে গিয়ে মানুষকে এইভাবে নোংরা কথা বলার অধিকার তোমার থাকে না। আর সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছ বলেই এখন তুমি অস্বীকার করতে এসেছো, তাই না? তো চলো বন্ধুরা, আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে জলদি করে এর স্মৃতি ফিরে আসে, নতবা আমরা মুখ দিয়ে এমন মারা মারবো, মানে ভিডিওর মাধ্যমে এমন মারা মারবো, মানে পূর্বজন্মের স্মৃতিও পর্যন্ত ফিরে আসবে। এই জন্মের স্মৃতি না, পূর্বজন্মের স্মৃতি পর্যন্ত ফিরে আসবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।